আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ বয়েজ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আরো আসুক, এরপর আলোচনা করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমাদের এক্সাম বলে কিছু নাই তো, বারবার আমি গতদিন বললাম। তারপরও কেউ কেউ ওখানে লিখেছে যে এক্সাম আছে কিনা। তোমাদের হবে মূল্যায়ন, ঠিক আছে? মূল্যায়ন বা অ্যাসাইনমেন্ট। তোমাদের 9-এ এক্সাম বলতে কিছু নাই এখন আর। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি স্যার চারটা জিনিস সম্পর্কে স্যার একটু বুঝতেছি না। আচ্ছা, বুঝলো তারা কি? এই মূল্যায়ন সম্পর্কে, ইভ্যালুয়েশন সম্পর্কে, না পড়াশোনা সম্পর্কে? স্যার, পড়াশোনা সম্পর্কে। পড়াশোনার ব্যাপারটা একটু পরে আলোচনা করি। ওকে স্যার। তোমাদের কেউ কেউ বুঝতে পারতেছে না যে এগুলো এক্সাম না, ঠিক আছে? ইয়েস স্যার। এগুলো পরীক্ষা না, এটা হচ্ছে তোমার মূল্যায়ন হবে কলেজের সিদ্ধান্ত অনুযায়ী। 4টা মূল্যায়ন হওয়ার কথা ছিল। হুম। এখন তোমাদের যে আজকে একটা মূল্যায়ন হওয়ার কথা ছিল, কিন্তু সরকার থেকে একটা রুটিন দিচ্ছে, সেখানে বলছে নেক্সট উইকে। বুঝছো? তোমাদের ওই মূল্যায়নটা হবে নেক্সট উইকে, হিসাব বিজ্ঞানের। এই জন্য আমরা আজকে মূল্যায়নটা না নিয়ে নেক্সট উইকে নিব। বুঝতে পেরেছো? স্যার মূল্যায়নটা কি স্যার এইভাবে নিবেন, মানে আজকে যেমনি নেওয়ার কথা ছিল? আজকে যেভাবে নিব বলছিলাম ওইভাবেই নিব, তবে নেক্সট উইকে, পরবর্তী সপ্তাহে। ওকে স্যার। স্যার আমাদেরকে যে ওই যে যে আরো কিছু স্যার বাংলা ইংলিশ স্যার এগুলা যে দিছে স্যার, যে তিনটা সাবজেক্টে দিছে এগুলোর এগুলাও কি স্যার নেক্সট উইকে জমা নিবে? এগুলো ওই সরকার থেকে রুটিন দিচ্ছে তো, ওই জি স্যার। রুটিন অনুযায়ী হবে। যেমন আমরা গতকালকে আলোচনা করলাম যে আজকে আমাদের একটা মূল্যায়ন হবে, তাই না? জি জি স্যার। কিন্তু আমি পরে রুটিনটা দেখলাম, দিয়ে দেখলাম যে এই সপ্তাহে সরকার থেকে যেটা দিচ্ছে, আগামী সপ্তাহে ওই হিসাব বিজ্ঞানের মূল্যায়ন আছে। এই জন্য আজকে ও আচ্ছা মূল্যায়নটা আচ্ছা, আচ্ছা। না হয়ে নেক্সট উইকে হবে। এই হচ্ছে ব্যাপার। স্যার ওই রুটিন তো আমরা পাই নাই। আচ্ছা, পাওনি? তোমাদের সংশ্লিষ্ট টিচার সবাই জানিয়ে দিবে। ও আচ্ছা, জি স্যার। হ্যাঁ, তোমাদের সংশ্লিষ্ট টিচার যারা আছেন সেটা ওনারা জানিয়ে দিবেন। বাংলার টিচার বাংলার বিষয়ে জানাবেন, গণিতের টিচার গণিতের বিষয়ে জানাবেন। নাজিম ভাই মাইকটা একটু অফ তো করেন। তাহলে আমার কথা বুঝতে পেরেছো? আল ফাতির, তুমি বলো দেখি আমি কি বললাম এতক্ষণ ধরে। হ্যালো আল ফাতির, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ ফাতির?
হ্যালো, তাহলে এতক্ষণ ধরে আমি কি বললাম এটা তাসিন খান বলো দেখি একটু। আমি তো মাত্র জয়েন হয়েছি, আমাকে আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, তোমাদের এখন এক নাম্বার কথা, এক্সাম বলে কিছু নাই, পরীক্ষা বলে কিছু নাই, ঠিক আছে? 9 আর পরীক্ষা বলে কোনো কিছু নাই। তোমাদের যেটা হবে, সরকারের একটা রুটিন দিয়েছে, সে অনুযায়ী 4টা মূল্যায়ন হবে। মূল্যায়নের ক্ষেত্রে টিচার অনলাইনে স্লাইডে তোমাদের প্রবলেম দেখাবে, তোমরা ওটা যখন দেখাবে তখনই তোমরা সলভ করবা, সলভ করে ছবি উঠিয়ে তোমরা সংশ্লিষ্ট টিচারের ইমেল নাম্বারে পাঠিয়ে দিবা। কিন্তু এটাকে কোনোভাবেই পরীক্ষা বলা যাবে না, এটা অ্যাসাইনমেন্ট বলা যাবে বা মূল্যায়ন বলা যাবে। আমি আমার ইমেল নাম্বারটা গতদিন তোমাদের দিয়েছিলাম না? স্যার হ্যাঁ স্যার দিয়েছিলেন স্যার। কি স্যার দিয়েছেন? ওটা কালেকশনে স্যার আমি রাখবা, পাইনি স্যার। ওটা গ্রুপের মধ্যেই দেখো, দেখবে একজন উল্লেখ করে দিচ্ছে। তুমি যদি ওই গ্রুপে স্ক্রল করো তাহলে তুমি পেয়ে যাবা। ঘটনা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে গ্রুপের পরে আশা করি কেউ আর লিখবা না যে স্যার আমাদের কি আর এক্সাম আছে। ব্যাপারটা এক্সামের ব্যাপার না, তুমি কি শিখেছো, তোমার দুর্বলতা কেমন, এটা যাচাই করা হচ্ছে মূল্যায়ন করা। তুমি কিছু পারো কিনা, তুমি বেশি পারো না কম পারো, এটা যাচাই করাই হচ্ছে মূল্যায়ন করা। তোমাদের এই যে নাফিজা তাবা, এই হচ্ছে ঘটনা তোমাদের। আর কারো এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে? বয়েজ? না স্যার। স্যার এটাকে আমরা ছবি তুলে জমা দিব? ছবি তুলে ইমেল করে দিবা সংশ্লিষ্ট টিচারের, যে টিচার অ্যাসাইনমেন্ট দিবে বা মূল্যায়নের প্রবলেম দিবে তোমাকে, সেই টিচারের এতে তুমি ছবি তুলে পাঠিয়ে দেবা। ওকে স্যার। তাহলে আশা করা যায় গ্রুপের পরে আর কেউ লিখবা না যে স্যার আমাদের কি এক্সাম আসছে, এটা লেখা যাবে? হুম, ও স্যার নো স্যার, নো স্যার। কি লেখা যায়? স্যার মূল্যায়ন। কি লেখা যায় ওটাকে? স্যার মূল্যায়ন লিখতে পারবো। হুম, মূল্যায়ন স্যার। আমাদের কি মূল্যায়ন আছে স্যার, বা আজকে কি আমাদের অ্যাসাইনমেন্ট দিবেন? ঠিক আছে, Yes, এই sir. মূল্যায়নের ভিত্তিতে তোমরা যেরকম করবা স্যার এখানে পেনিয়ানের দুইটা আইডি দেখাচ্ছে। কি? স্যার এখানে পেনিয়ানের দুইটা আইডি দেখাচ্ছে। আচ্ছা দেখাক, স্যার ওটা নিয়ে তুমি না, চিন্তা করো আমার না। যেটা ছবি এটা আমি স্যার ওটা রিমুভ করেন স্যার। কোনটা? স্যার, এই যে স্যার চলে গেছে স্যার। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এরপরে আর আশা করা যায় এক্সাম বলে কোনো কথা বলবা না কেউ? স্যার গত ক্লাসে কি আপনি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? হ্যালো? স্যার বললো না মূল্যায়ন আগামী। এখন
এখন তাহলে আমার সব কথাগুলো ক্লিয়ার সবাই বয়েজ? জি হ্যাঁ স্যার। স্যার, আপনি Clear? গত ক্লাসে হ্যাঁ কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? আমার কথাগুলো ক্লিয়ার তাহলে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার বাংলা যে একটা অ্যাসাইনমেন্টের দিছে স্যার, ওটাও কি আমরা এইভাবে জমা দিব? এটা সংশ্লিষ্ট টিচার তোমাকে বলবে। বাংলা যিনি ক্লাস নেন, কোন স্যার ক্লাস নেন? বাংলা যে স্যার ক্লাস নেন উনি বলবেন। এমএসকে স্যার ক্লাস নেন স্যার, হ্যাঁ আর এলএনবি হ্যাঁ উনি বলবেন। স্যার, এমএসকে স্যার স্যার নেই আর এমএনবি। হ্যাঁ হ্যাঁ যিনি ক্লাস নেন যে সাবজেক্টের উনি বলবেন যে তোমার কি অ্যাসাইনমেন্ট বা কি মূল্যায়ন তোমার। তাহলে যেটা হিসাব বিজ্ঞানের ব্যাপারে সিদ্ধান্ত হলো যে নেক্সট উইকে, এই উইকে তোমাদের ব্যবসা উদ্যোগের আর দুইটা সাবজেক্টের দেখলাম যে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা আছে। আর নেক্সট উইকে দিছে হিসাব বিজ্ঞানের সরকারি রুটিন অনুযায়ী। ওই রুটিন তো আমাদের ফলো করতে হবে, তাই না? সে অনুযায়ী আজকে মূল্যায়ন বা অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে না। এটা পরের সপ্তাহের প্রথম ক্লাস কোনটা? পরের সপ্তাহে আজকে তো কি বার? সোমবারে ক্লাস থাকে না আমার প্রথম ক্লাস? Yes, sir. জি স্যার। ওই সোমবারে তোমরা নগ্নান বহি আর অমিল চ্যাপ্টারের উপরে রেডি হয়ে থাকবা। ওই দিন তোমার ওই অ্যাসাইনমেন্ট দেয়া হবে। ওকে স্যার। অ্যাসাইনমেন্ট তোমাকে ওই দিন স্লাইডে দেখানো হবে। স্লাইডে যখন দেখানো হবে ওটা দেখে দেখে উত্তর লিখবা। উত্তরের প্রত্যেক পৃষ্ঠায় তোমার নাম, কলেজ নম্বর থাকা লাগবে। তারপর ওটা ছবি উঠাবা। ছবি উঠিয়ে ক্লাস শেষ হবে। ক্লাস ওই দিন আছে মনে হচ্ছে আমার, ক্লাস শেষ হবে 11:40-এ। 11:50-এর মধ্যে ওগুলো ছবি উঠিয়ে তোমরা আমার ইমেল নম্বরে ইমেল করে দিবা। বুঝতে পেরেছো সবাই? আর পড়াশোনা বিষয়ক কে যেন প্রশ্ন করতে যাচ্ছিলা? স্যার আমি। হ্যাঁ স্যার আমি। মুশফিক? স্যার আমি তাকিন। তাকিন? Yes, sir. তাকিন প্রশ্ন করতে যাচ্ছিল না কে যেন? বলো কি প্রশ্ন তোমার? স্যার আমি তাকিন প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলো, একটু জোরে বলো। স্যার চারটা জিনিস স্যার, হ্যাঁ মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। আর একটু জোরে বলো। স্যার মূলধন জাতীয় আয়, হুম মূলধন জাতীয় ব্যয়, হুম মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। এগুলো ব্যাপারে আলোচনা করব। ইয়েস স্যার, এগুলো স্যার একটু বুঝতে আচ্ছা, একটু সমস্যা হচ্ছে। মূলধন জাতীয় আয় হচ্ছে তুমি হ্যালো, মূলধন জাতীয় আয় হচ্ছে তুমি কোনো সম্পত্তি বিক্রি করলা, বিক্রি করে তোমার কোনো লাভ হলো। 10,000 টাকা কলকবজা 15,000-এ বিক্রি করলা, তাহলে তোমার 5,000 টাকা লাভ হলো না? এটাই হবে তোমার Yes, sir. মূলধন জাতীয় আয়। ওকে। সম্পত্তি বিক্রি করে যে লাভ হবে ওটাকে বলবে মূলধন জাতীয় আয়। সম্পত্তি বিক্রি করে যে লাভ হবে। আর মুনাফা জাতীয় আয় মানে যা তুমি মানুষকে সেবা দিয়ে তুমি আর্ন করেছো, সেবা দিয়ে যা পেয়েছো, বিক্রয়, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, নরমাল আয় যেগুলো সারা বছরে ঘটে থাকে, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার? স্যার মুনাফা জাতীয় আয়টা স্যার আরেকবার একটু বলেন। মুনাফা জাতীয় আয় মানে নরমালি তুমি মানুষকে সেবা দিয়ে যা আর্ন করেছো, সেবা দিয়ে যা পেয়েছো,
বা ভবিষ্যতে পাবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই ব্যাপারগুলো। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। আর তারপরে আসি মূলধন জাতীয় ব্যয়ে। মূলধন জাতীয় ব্যয়ের ইংরেজি হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যেগুলো দিয়ে তুমি কোনো সম্পত্তি ক্রয় করে দীর্ঘদিন ব্যবহার করবা, সেগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কোনো জমি ক্রয়, কোনো কলকবজা ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলো হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। আর এবার আসি মুনাফা জাতীয় ব্যয়। নরমালি তোমার প্রতিষ্ঠানের পরিচালনার জন্য নরমালি যেসব ব্যয় হয় এবং যেগুলো ব্যয়ের টাকা তুমি পরিশোধ করেছো বা করবা ভবিষ্যতে, কিন্তু কোনোদিনই ওই টাকাগুলো আর ফেরত আসবে না, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেমন বেতন, ভাড়া, ক্রয়, মজুরি, আপ্যায়ন খরচ। তুমি নরমালি যে খরচগুলো করে থাকো, যেগুলোর আংশিক বা কোনো কিছু আগামীতে ফেরত আসবে না। তাহলে এটা ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা। তাহলে এখন আমরা আজকের আলোচনাতে আচ্ছা, যাই। কন্ট্রা এন্ট্রিটা স্যার? কন্ট্রা এন্ট্রি হচ্ছে যেসব লেনদেন দিয়ে তোমার নগদান বইতে দুই দিকেই প্রভাব পড়ে, সেগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। নগদান বইতে দুই দিকে যেগুলো প্রভাব পড়বে, যেমন ব্যাংক থেকে উত্তোলন করলে তোমার নগদ বেড়ে যাবে আর ব্যাংক ব্যালেন্স কমে যাবে, ইয়েস স্যার। এটা কন্ট্রা এন্ট্রি। তারপর স্যার আমি তো স্যার গতকালকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি নাই স্যার, ওই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কিছু একটু বলবেন স্যার? অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছুক্ষণ আগে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। তাতে নেক্সট উইকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে হিসাব বিজ্ঞানের। তখন আমি অনলাইনে এইভাবে এখন যে স্লাইডে যেমন দেখতে পাচ্ছ এভাবে দেখতে পাবো অ্যাসাইনমেন্ট। তখন তোমরা খাতাতে কলেজ নম্বর, নাম সহ উত্তর লিখে ছবি উঠিয়ে, আমি আমার ইমেল নাম্বার দিয়েছি গত ক্লাসে, ওই ইমেল নাম্বারে ইমেল করে দিবা। ইমেল নাম্বারটা তোমাদের গ্রুপেও আছে, বুঝছো? বা আজকে দরকার হ্যাঁ স্যার। আজকে দরকার হলে আবার দেবো। স্যার আরেক বাইক দিয়ে দিলে ভালো হয় স্যার, হ্যাঁ, মেসেজের কারণে অনেক উপরে চলে গেছে তো। হ্যাঁ দেয়া যাবে, আবার দেয়া যাবে। আর কোনো প্রশ্ন তো ওকে আমি স্যার। তোমার? না স্যার। হুম, এখন আমাদের না স্যার। আলোচ্য বিষয় যেটা, এটা দেখো প্রথমে, তারপর আমরা আলোচনা করি। এটা একটা দেখতে পাচ্ছ, একটা প্রবলেম দেখতে পাচ্ছ এখানে। যেমন একটু আগে যে প্রশ্ন করলা, মূলধন জাতীয় ব্যয় সম্পর্কে। মূলধন জাতীয় ব্যয় মানে যা দ্বারা তোমার সম্পদ অর্জিত হবে এবং যা দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে এবং দীর্ঘদিন ব্যবহার হবে, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখানে আমরা কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র এই ধরনের কোনো কিছুই দেখতেছি না। তাহলে বলতে হবে যেখানে মূলধন জাতীয় কোনো ব্যয় নাই, একথা বলতে হবে। কারণ স্যার মূলধন কি মূলধন জাতীয় ব্যয়? না না না, মূলধন অন্য জিনিস। মূলধন তো বাইরে থেকে নিয়ে আসা টাকা। এটা মূলধন প্রতিষ্ঠানের দায়, কারণ এটা তুমি বাইরে থেকে নিয়ে এসছো এবং এই টাকা আবার ফেরত দিতে হবে।
তাহলে এখানে কয়ের উত্তরে মূলধন জাতীয় ব্যয় বলে কিছুই নাই, কারণ এখানে কলকবজাত যন্ত্রপাতি, দালান এই ধরনের কোনো ডাটা আছে? এই ধরনের কোনো ডাটা নাই, এই জন্য মূলধন জাতীয় ব্যয় বলে কিছুই নাই, এটা বলবা। হ্যালো, তারপরে আছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মানে সাধারণ খরচগুলো। এটা তোমরা আগে দেখো, দেখে আগে রেডি হও, তারপরে আমি বলবো, তোমরা দেখো কোনটা কোনটা মনে হচ্ছে। স্যার হ্যাঁ বলো। স্যার আপনার ইমেল আইডিতে 9 কয়টা আছে স্যার? 8টা 9 আছে। ওকে স্যার, থ্যাঙ্কস স্যার। তো এখানে মুনাফা জাতীয় ব্যয়টা দেখো। মুনাফা জাতীয় ব্যয় মানে সাধারণ খরচ। কিছুক্ষণ আগে যেটা বললাম যে সাধারণ খরচগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি দিবা বয়েজ? ইয়েস স্যার। মুনাফা জাতীয় ব্যয়ে কি কি দিবা? স্যার দেখতে পাচ্ছি না স্যার, সামনে কালো একটা কি জানি এসে আছে স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ ইয়েস স্যার, এখন স্যার দেখা যাচ্ছে। কি লইয়ে মু হ্যালো, ব্যাক কই? এখন দেখতে পাচ্ছ ক্লিয়ার? বয়েজ এখানে তোমার দেখা যাচ্ছে স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার দেখা যায় স্যার, একবারে ক্লিয়ার দেখা যায়। এখন যেটা ব্যাপার, এখানে ক্রয় পরিবহন, মুনাফা জাতীয় ব্যয় হবে ক্রয় পরিবহন, যেগুলো সাধারণ খরচ। ব্যাক কোন জায়গায়? ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, আলিফ মাইকটা মিউট করো। বিক্রয় পরিবহন, অনিশ্চিত দেনা কোনো লেনদেন না, এর জন্য আসবে না। প্রাপ্য শিক্ষানবী ইসলামী এটা সম্পদ। ব্যাংক জমা বছরের শেষের যেটা, সেটা রেওয়া বিলে আসবে। এখানে ব্যয়ের মধ্যে আর আছে মজুদ পণ্য, বছরের শুরুর যেটা আছে মজুদ পণ্য বছরের শুরুর আছেন একটা,
ইয়েস স্যার, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য যেটা 1/1 তারিখের, এটা Yes, sir. মুনাফা ব্যয় আসবে। তারপর বিজ্ঞাপন 5 বছরের 35,000, এটা মুনাফা জাতীয় ব্যয়। কর অভিকর 9 মাসের 34,000, মুনাফা জাতীয় ব্যয়। Yes, sir. নগদ তো সম্পদ, নগদ ব্যয় আসবে না, বীমা ইসলামী ব্যয় আসবে। এইভাবে তোমার স্যার, ব্যয়গুলো লিখতে হবে। হ্যাঁ বলো। এখানে স্যার প্রাপ্য আর প্রদত্তের মধ্যে স্যার পার্থক্য কি? প্রাপ্য মানে তুমি ভবিষ্যতে যা পাবে, আর প্রদেয় মানে যেটা তোমাকে দিতে হবে। প্রাপ্য মানে যেটা পাবে। স্যার বলা যায় না স্যার প্রাপ্য মানে আয় আর প্রদত্ত মানে ব্যয়? এরকমও বলা যাবে না, এটাও বলা যাবে না। তুমি কাউকে ঋণ দিয়েছো, যে ঋণের টাকা পাবে, এটা তো আয় না। ইয়েস স্যার। এরপরে গয়ের রেওয়াবিলের জন্য তোমার কলাম থাকবে, কলাম অনুযায়ী কাজ করবা। ডেবিটের রেওয়াবিলের কি কি আসে? ডেবিটের রেওয়াবিলের আসে তোমার সম্পদ এবং ব্যয়গুলো ডেবিট, সম্পদ এবং ব্যয়গুলো ডেবিটে আসবে, আর দায় আয়গুলো ক্রেডিটে আসবে। এইভাবে রেওয়াবিল দেখাবা। তাহলে আলোচনা করলাম, এর ভিত্তিতে কি দেখা যাচ্ছে যে তোমার ওখানে ক নম্বরে মূলধন জাতীয় ব্যয় কোনো সম্পদ ক্রয় বলে কোনো কিছু নাই, ফলে বলবা মূলধন জাতীয় ব্যয় 0 টাকা। কারণ ওখানে দলকবজা, যন্ত্রপাতি, দালান কোঠা এরকম কোনো কিছু আছে? এরকম কোনো কিছু যেহেতু নাই, এই জন্য বলবা মূলধন জাতীয় ব্যয়ের টাকার পরিমাণ হচ্ছে 0 টাকা। পরে যেটা দেখতে পাচ্ছ যে তোমার এখানে মুনাফাজাত ব্যয়ের পরিমাণ কি বলা আছে? ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন আছে না? মজুদ পণ্য 1/16 এইভাবে দেখাবা। বিজ্ঞাপন যা দেয়া হয়েছে 35,000, কর অভিকর, এগুলোর টোটাল সমষ্টি করলে হবে 1,45,000। এ হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তারপর এবার দেখতে পাচ্ছি রেওয়ামিল, তাই না? রেওয়ামিলে ডেবিটে ব্যয় এবং সম্পদগুলো আসে, আর ক্রেডিটে আসে দায় এবং আয়গুলো। ব্যয় এবং সম্পদ রেওয়ামিলের ডেবিটে আসে, তাহলে এখানে ব্যয়ের মধ্যে ক্রয় পরিবহন যেমন ব্যয়, এই জন্য ডেবিটে। বিক্রয় পরিবহন যেহেতু ব্যয়, এই জন্য ডেবিটে। হ্যাঁ বলো, কিছু বলবা? হ্যালো, কিছু বলবা, বলো। তারপরে প্রাপ্য শিক্ষানবী ইসলামী। ওই যাই না একটা গান শোনা।
ভাই কি ওয়াটটা করছি চলে গেছে গা। এটা কি বাইরের কেউ ছিল নাকি? না স্যার, উনি আমাদের ক্লাসের একজন রকস্টার। কি নাম? স্যার নাম জাইন মোহাম্মদ স্যার জাইন। জুলফিকার মাহমুদ জাইন। আচ্ছা, তো এখন আমাকে বলতেছে গান শুনাতে স্যার। এখন যাই হোক, তাহলে শোনাও না। শোনো, একটা অনলাইনে ক্লাস ফলে হ্যাঁ, গান শোনার ব্যাপার তোমরা নর্মালি মিটিং করে তখন গান শুনবা, ঠিক আছে? অনলাইন ক্লাস এরকম দুষ্টুমি করা যাবে না। এটাই স্যার, এদের গান শোনা অনেক শখ। এটা তোমার এই যে অনলাইন এই প্রত্যেকটা ক্লাস আপলোড হয় দেখোনি না, গ্রুপে আপলোড হয়। স্যার দীর্ঘদিন ধরে স্যার ইউটিউবে ডিআরএমসি কোনো নোটিফিকেশন আমি পাচ্ছি না স্যার। স্যার আমিও পাচ্ছি না স্যার। তারপর শিক্ষানবিশ ইসলামী ডেবিটে 7,000, মূলধন মানে মালিকানা সত্ত্ব তোমার যেটা বাইরে থেকে নিয়ে আসা টাকা, এটা দায়, মূলধনের অপোজিট উত্তোলন, তাহলে ডেবিটে বসবে। মজুদ পণ্য বেশ কয়েকটা ছিল, এর মধ্যে কোনটা আসতেছে মজুদ পণ্যের? শুধু এক একটা আসতেছে। ডেবিটে 56,000, বিজ্ঞাপন ব্যয় এই জন্য ডেবিটে, কর অভিকর ব্যয় এই জন্য ডেবিটে 34,000, নগদ অনেকগুলো ছিল, এর মধ্যে আসতেছে শুধু 31/12 তারিখেরটা 77,000। প্রাপ্য বিল এটা সম্পদ যার টাকা পাওয়া যাবে 8,800 ডেবিটে, বিভা ইসলামী ডেবিটে 9,000। প্রদেয় বিল মানে যা তোমাকে দিতে হবে একটা দায়, ক্রেডিটে 8,000। লিখে যখন দেখা যাবে যে দুই দিক সমান হবে না, তখন যেদিকে কম সেদিকে অনিশ্চিত হিসাব লিখে দুই দিক সমান করে দেখাতে হবে। লিখে যেদিকে কম এখানে যোগ করলে দেখা যাবে যে ক্রেডিটে কম হচ্ছে 93,200, লিখে তারপর দুই দিক যোগ অনিশ্চিত হিসাব দিয়ে লিখে দুই দিকে যোগফল হয়ে যাচ্ছে 2,41,200। এখন তোমাদের আর কি কোশ্চেন আছে বলো? এখন আরো কোনো কোশ্চেন থাকলে বলো। বয়স স্যার সরি স্যার, নেটে স্যার একটু সমস্যা দিচ্ছিল। আর কোথায় কি আমরা সবই আলোচনা করলাম, তাই না? আর কোথায় কি প্রশ্ন আছে বলো। যা আলোচনা করলাম স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আলোচনা করলাম এখান থেকে আর কি কোশ্চেন আছে বলো। যা আলোচনা করলাম না, এখান থেকে আর কি কোশ্চেন আছে এটা বলো। আর কোনো কোশ্চেন আছে আমাদের কোনো বিষয়ে? আছে কারো কোশ্চেন? আপনি বলো। বয়স এখানে যদি আমাদের সৃজনশীল যেহেতু, এই জন্য এখানে সবসময় যেভাবে চাইবে তা না, অন্যভাবেও চাইতে পারে। তাহলে এখানে
পরিবেশটা সুন্দর না? এ ভাই আমি আটকে গেছি নাকি তোরা সবাই আটকে গেছিস? না, নাজিম তো ঠিকই ভিডিও ছাড়ছে। ও আচ্ছা, তার মানে সবাই ঠিক আছে। ভিডিও কে ছাড়ছে? ও shit. এ বাইকা সোস মুর্শিদ বাইরে আজকে মুর্শিদ মইরা গেছে। আচ্ছা, কেউ একটু যৌবন আমার মুর্শিদ লাল মইরা টমেটো গানটা গেছে। গাতো। এই কেউ জীবন যৌবন আমার আমার লাল টমেটো হুই হুই হুই। আরে জাইন দেখাইতে অন্যভাবে চাইলে মজুদ আসতেছে তাহলে এই বালকেরা বাক্য বিনিময় করবা না। আর 2 মিনিট 41 সেকেন্ড আছে, যাই হোক। শুনতেছো? ইয়েস স্যার। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমাকে মনে করো কোথাও জিজ্ঞেস করলো, তখন কোনটা দিবা? কেউ একজন বলো দেখি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় জিজ্ঞেস করলো, এটা দিয়েই। তাহলে বিজ্ঞাপনের 4 বছরেরটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 4 বছরের যে টাকাটা যে 4 বছরের টাকা আছে না, হ্যালো, যখন 4 বছরের টাকা কি বলবো? মুনাফা জাতীয় ব্যয়। স্যার আপনি সম্ভবত মাইকের থেকে অনেক দূরে অবস্থান করছেন। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি, কিন্তু অনেক আস্তে। হ্যালো, হ্যাঁ স্যার শেষ করে দেন। মূল্যায়নের ব্যাপার কবে হবে বললাম, তাহলে বলো একজন কি শুনলা? হ্যালো স্যার আরেকবার একটু বলেন। নেক্সট উইকে মূল্যায়ন হবে, কারণ এই সপ্তাহে যে সরকারি রুটিন সেখানে হিসাব বিজ্ঞানের মূল্যায়ন নাই, নেক্সট উইকে আছে।